জোনাকি এবং মনীষা দুই বোন। জোনাকি দেখতে শুনতে খুবই সুন্দরী, অন্যদিকে মনীষাকে দেখতে ভালো হলেও তার গায়ের রং একটু চাপা, এবং তার গায়ের রং চাপা হওয়ার কারণেই তার বন্ধু বান্ধব এমনকি বাড়িতেও কেউ তাকে খুব একটা পছন্দ করতো না। এই কারণে মনীষার বিয়ের খুব একটা যোগাযোগও আসতো না। এদিকে জোনাকিকে যেই দেখতো তারই পছন্দ হয়ে যেত। প্রকাশবাবু এবং নীলিমা দেবী কষ্টে সংসার চালাতো, তবে তারা তাদের বড় মেয়ে জোনাকির বিয়ে এক ধনী পরিবারে ঠিক করে দেয়। বিয়ের দিন জোনাকি পার্লারে সাজতে চায়, কিন্তু অনেক দেরি হওয়া সত্ত্বেও সে ফিরে আসে না। তখন নীলিমা দেবী তাকে ফোন করে বলেন, হ্যালো জোনাকি মা, এত দেরি হচ্ছে কেন? এবার তো বরযাত্রী চলে আসবে। ও মা, তুমি আধ ঘন্টা ছাড়া ছাড়া আমাকে বারবার ফোন করছো কেন? তুমি তো জানো তোমার জামাই আগে থেকেই পার্লার বুক করে রেখেছিল, আর বিয়ের দিনে এত টাকা দিয়ে আমি সাজছি। এভাবে বারবার ফোন করে আমার মুড আর মেকআপটা নষ্ট করে দিও না তো, আমি ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা বাবা, তোর যা ইচ্ছা তুই তাই কর। জামাই বাবা যখন টাকা দিয়েছে তখন ভালো করেই সাজ। এই বলে নীলিমা দেবী ফোন রেখে দেয় এবং তার ছোট মেয়ে মনীষাকে বলে, তুই আবার এখানে হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস বলতো? যা ওদিকে লোকজন খেলো কিনা দেখ ভালো করে, আর শোন, মুখে একটু ভালো করে পাউডার মেখে যা, না হলে তোর মুখ দেখে সবাই ভয় পেয়ে যাবে। এমন সময় প্রকাশবাবু এসে বলেন, আমাদের বড় মেয়ের তো এবারে ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, এবার আর কি হবে? কি আবার হবে? ভাগ্যে যা লিখিয়ে এনেছে তাই তো হবে। কোথা থেকে যে আমার ঘরেতে এত কালো কুৎসিত মেয়ে জন্ম নিল কি জানি বাপু, এ যে আমার কোন জন্মের পাপের ফল কে জানে। মায়ের এরকম তেতো কথা শুনে মনীষার চোখে জল চলে আসে। মনীষা তাদের নিজের মেয়ে হলেও তার বাবা মা তাকে কেউই পছন্দ করতো না, এবং কথায় কথায় তাকে কালো হওয়ার খোঁটা দিত। তার দিদি জোনাকি তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এরপর জোনাকি ও প্রদীপের বিয়ে হয়ে যায়। পরের দিন সকালে জোনাকি খাবার রান্না করতে রান্নাঘরে যায় এবং মনে মনে বলে, আরে বাবা, আমাকে এতগুলো খাবার দাবার রান্না করতে হবে? এরা এমনিতে এত বড় লোক, অথচ বাড়িতে কোনো কাজের লোক রাখে না। কি অদ্ভুত মানুষ। এক কাজ করি, আমি আজকে প্রদীপের সঙ্গে কথা বলবো, ওকে বলবো দু একটা কাজের লোক থাকলে আমার অনেক সাহায্য হয়ে যাবে। এই বলে জোনাকি প্রদীপের কাছে যায় এবং বলে, প্রদীপ, আমি ভাবছিলাম এত বড় বাড়ির কাজ আমার একার পক্ষে করা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা যদি একটা কাজের মেয়ে রাখি তাহলে কেমন হবে? না না, ওসব কথা মাথায় রেখো না, মা শুনতে পারলে খুব রাগ করবে। আসলে মা বাইরের লোকের হাতে খাবার কাজ একেবারেই পছন্দ করে না, তাই জন্য এগুলো সবই তোমাকেই করতে হবে। প্রদীপের কথা শুনে জোনাকি খুবই বিরক্ত হয় এবং মনে মনে ভাবে, বিরক্ত হোস না জোনাকি, এই সবকিছু ওই বুড়ির প্ল্যান। যেন বউ এনেছে বাইরে থেকে, আবার একটা কাজের মেয়ে আনবো। কি ভেবেছে আমি কিছু বুঝি না? আর ছেলেকে দেখো না, মা করে অস্থির, বউয়ের সমস্যা তো বুঝতেই চাইছে না। মনে মনে ভাবলেও জোনাকির কিছু বলার ছিল না। সে অসন্তুষ্ট মনে ঘরের সমস্ত কাজ, যেমন ঝাড়ু দেওয়া, বাসনপত্র ধোয়া, রান্না করা, ঘর মোছা, এই সব কাজই করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং জোনাকি মনে মনে অস্থির হয়ে ওঠে। সে ভাবে যদি তার বাড়িতে একটা যা থাকতো তাহলে সে তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিতে পারতো, কিন্তু করার তো কিছুই নেই। এমনই একদিন হঠাৎ প্রদীপের একমাত্র মাসি অঞ্জনা দেবী মারা যায়। তারা সবাই সেখানে যায় এবং গতি সম্পন্ন হয়ে গেলে প্রদীপের মা রঞ্জনা দেবী তার বোনের একমাত্র ছেলে সুরেশকে বলে, বাবা, তুই আর এখানে একা একা থেকে কি করবি বল? তার থেকে ভালো তুই আমাদের সঙ্গে চল। ওখানে আমি তোর মেসোমশাইকে বলে একটা কাজে ঢুকিয়ে দেব, আর থাকারও কোনো সমস্যা হবে না। আমাদের একটা বাড়ি এমনিই পড়ে রয়েছে, তুই সেখানেই থাকবি। মাসির প্রস্তাবে সুরেশ রাজি হয়ে যায় এবং সে তাদের সঙ্গে শহরে চলে আসে। সুরেশ আসার পর একটি ফ্যাক্টরিতে কাজে লাগে এবং রঞ্জনা দেবীর বাড়ির ঠিক পাশেই আরেকটি বাড়িতে থাকা শুরু করে। তার সংসার খরচ, খাওয়া দাওয়া এসব ভালোভাবেই চলে যেত। তবে বাড়িতে একা রান্না, একা খাওয়া, এটাই ছিল তার সমস্যা। সবকিছু দেখে একদিন রঞ্জনা দেবী চা খেতে খেতে বলেন, সুরেশের কোথাও একটা বিয়ে দিতে পারলে খুব ভালো হতো। এছাড়া সারাদিন একা একা থাকে, বউ থাকলে মনটাও ভালো থাকতো আর সংসারটাকেও সামলাতো। রঞ্জনা দেবীর কথা শুনে জোনাকির মনে মনে তার বোন মনীষার কথা ভাসে এবং সে ভাবে, আরে বাহ, আমি তো এই কথাটা আগে ভেবেই দেখিনি। সুরেশের সঙ্গে যদি মনীষার বিয়ে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হবে। মনীষা এখানে এলে আমার সমস্ত কাজকর্ম করে দেবে। একবার প্রস্তাবটা দিয়েই দেখি। এরপর রচনা তার শাশুড়িকে মনীষা ও সুরেশের বিয়ের কথা বলে। প্রস্তাবটা তার শাশুড়ির খুবই ভালো লাগে এবং কথাবার্তা এগোতে থাকে। কয়েকদিনের মধ্যেই মনীষা এবং সুরেশের বিয়ে হয়ে যায়। বিয়ের দুদিন পরেই একদিন সকালে জোনাকি মনীষাকে ডেকে আনে এবং বলে, মনীষা, এখানে আয়, দেখ বাড়িতে অনেক কাজ রয়েছে, তুই আমার একটু কাজে সাহায্য করে দে না। হ্যাঁ দিদি, বলো কি করতে হবে? এই ঘরটর মোছা, বাসনগুলো ধোয়া আর কাপড়গুলো কেচে দিবি, আর তার সঙ্গে সবজিগুলোকে রান্নার জন্য ছোট ছোট করে তৈরি করে দে। আমি একটু পরে এসে রান্না বসাবো।
দিদির কথা অনুযায়ী মনীষা সমস্ত কাজকর্ম করে দেয়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। মনীষা জোনাকির সমস্ত কাজকর্ম করত এবং জোনাকি বসে বসে ফোন ঘাঁটতো, টিভি দেখতো এবং রেস্ট করত। কয়েক মাস পর দুই বোনই প্রেগনেন্ট হয়। প্রেগনেন্সির কথা শুনে মনীষা ও সুরেশ খুবই আনন্দিত হয়। অন্যদিকে প্রদীপ খুব খুশি থাকলেও জোনাকি মনে মনে খুবই অসন্তুষ্ট ছিল, কারণ সে কখনোই বাচ্চা নিতে চাইতো না। এই কোন সমস্যা আমার ঘাড়ে এসে পড়লো, যেটার ভয় করছিলাম সেটাই শেষ পর্যন্ত হলো। এবার আমার ফিগারটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু সে বাড়ির কাউকে এ কথা বুঝিয়ে বলতে পারছিল না। বাড়িতে তার শাশুড়ি, স্বামী, শ্বশুরমশাই খুবই আনন্দিত ছিল। এদিকে সুরেশ যেমন মনীষার খুব খেয়াল রাখতো এবং মনীষাও বাড়ির খুব হালকা কাজকর্ম করত। সে আর তার দিদির বাড়িতে কাজকর্ম করতে যেত না এবং বেশিরভাগটা রেস্ট করত। অন্যদিকে জোনাকি কোনো কাজ না করলেও মুভি দেখতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি করা, সিগারেট খাওয়া, বাইরের খাবার, ঝাল মশলা ইত্যাদি খাওয়া এসবই করত। তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে কারোর কথাই শুনতো না। এরপর দুই বোনেরই বাচ্চা হয়। মনীষার বাচ্চাকে দেখতে খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান হয়। অন্যদিকে জোনাকির বাচ্চাকে দেখতে শুনতে খুবই দুর্বল, অসুস্থ ও কালো হয়। এসব দেখে জোনাকি প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং বাচ্চাকে সে হাত পর্যন্ত লাগায় না। রাতে উঠে সে মনীষার বাচ্চাকে দেখতে যায় এবং দেখে অবাক হয়ে যায় যে মনীষার বাচ্চা কত সুন্দর। তখন সে মনীষাকে বলে, মনীষা দেখ, তোর বাচ্চা কত সুন্দর হয়েছে, আর আমার বাচ্চাটাকে দেখ কত কালো আর অসুস্থ হয়েছে। দিদি, তুমি এভাবে বলছো কেন? বাচ্চা তো বাচ্চাই হয়, কালো ফর্সা এসব আবার কি? তোর বাচ্চা ফর্সা হয়েছে তাই তোর এরকম মনে হচ্ছে। তুই তো নিজে কালো, তোকে সারা জীবন কেউ ভালোবেসেছে? একবার মনে করে দেখ তো, আমি এই বাচ্চা নিয়ে কি করব? না না, আমি একে নিয়ে মানুষ করতে পারবো না। বোন, তুই আমাকে একটা সাহায্য কর না। তুই তোর ফর্সা বাচ্চাটা আমাকে দিয়ে দে, আর তুই আমার এই বাচ্চাটা নিয়ে নে। কেউ কিছু সন্দেহ করবে না। না, এ কি করে হয়? আমি কেন আমার বাচ্চাকে তোমাকে দিতে যাব? বোন, তুই তোর দিদির জন্য এতটুকু করতে পারবি না? তাছাড়া ওই বাচ্চাটা তুই সঙ্গে রাখলে সবাই তোকে কত কথা শোনাবে, আর এই বাচ্চাটাকেও কত কথা শোনাবে। দিদির কথা শুনে মনীষা কিছুক্ষণ চিন্তায় পড়ে যায়। এরপর সে তার মনে পাথর বসিয়ে তার ফর্সা বাচ্চা তার দিদিকে দিয়ে দেয় এবং দিদির কাছ থেকে তার কালো বাচ্চাটা নিয়ে নেয়। এরপর তারা প্রত্যেকে যে যার বাড়ি গিয়ে তাদের বাচ্চা মানুষ করতে থাকে। এদিকে মনীষা কালো বাচ্চাটাকে খুব যত্নের সঙ্গে মানুষ করে। অন্যদিকে জোনাকি বাচ্চাটাকে নিয়ে কোনো রকমের যত্ন দেখাতো না। সে নিজের মেকআপ, খাওয়া দাওয়া, পার্টি এসব নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। একদিন জোনাকি পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন বাচ্চাটি খাওয়ার জন্য কাঁদে। বিরক্ত হয়ে জোনাকি বাচ্চাটির মুখে একটি কাপড় বেঁধে দেয় এবং বাচ্চাটি গঙ্গাতে থাকে। বাচ্চার এরকম গঙ্গানি শুনে সবাই ছুটে আসে এবং রঞ্জনা দেবী বলেন, আরে বৌমা, এ কি, তুমি বাবুর মুখে এরকম কাপড় বেঁধে ফেলে রেখেছো কেন? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন সময় মনীষা তার দিদিকে এক চড় মারে এবং বাচ্চাটির মুখ থেকে কাপড় খুলে নিয়ে তাকে বুকে জড়িয়ে বলে, আমি খুব বড় ভুল করেছি জোনাকি। তোর মতো রাক্ষসী মেয়েকে আমার ছেলে দিয়ে তুই কখনোই মা হতে পারবি না। মা হওয়ার মতো তোর অন্তরই নেই। আমি আর কখনো আমার ছেলেকে তোর হাতে দিতে পারবো না। মনীষা বৌমা, এ তুমি কি কথা বলছো? এটা কি সত্যি কথা? হ্যাঁ মাসিমা, যেদিন আমাদের বাচ্চা হয় সেদিনই দিদির কথাই আমরা বাচ্চা বদল করেছিলাম, কিন্তু আমি জানতাম না যে দিদি আমার বাচ্চার এই হাল করবে। সবাই সব কথা শুনে জোনাকিকে অনেক উল্টোপাল্টা করে বলতে থাকে। জোনাকি মনে মনে খুবই অনুতপ্ত হয়। এরপর সে তার কালো বাচ্চাটার দিকে চেয়ে দেখে। যখন সে দেখে তখন বাচ্চাটি কেঁদে ফেলে। বাচ্চার কান্না দেখে জোনাকির বুক কেঁপে ওঠে। এরপর সে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে নিয়ে নেয়। তখন সে আসল মা হওয়ার মর্মটা বুঝতে পারে। শেষে সে সবার কাছে ক্ষমা চায়। তারপর থেকে সে তার নিজের বাচ্চাকে খুব যত্নে মানুষ করতে থাকে। সুরেশ ও কবিতা সুজাতাকে খুব আদর আহ্লাদ দিয়ে মানুষ করে। সুজাতা তার দাদার প্রাণের টুকরো বোন। একমাত্র বোন সুজাতাকে মা বাবা মারা যাওয়ার পর থেকে সুরেশ নিজে বুকে করে মানুষ করে। তারপর সুরেশের বিয়ে হয়ে যাওয়ার পর কবিতা ও সুজাতাকে নিজের মনের মতো ভালোবাসে। কবিতা সুজাতার একমাত্র বৌদি। সুরেশ পেশায় একজন ঘুগনিওয়ালা। ঠেলাগাড়ি নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করে। তার উপর কবিতা প্রেগনেন্ট হওয়ায় তাদের খরচও বেড়ে যায়। নানান ধরনের চিন্তা ভাবনায় দিন কাটে কবিতা ও সুরেশের। এমনই একদিন সুরেশ, কবিতা, আজকে আমার আসতে একটু দেরি হবে, তুমি ভালো করে থেকো আর আমাদের বাচ্চাদের উপর ভালো করে নজর রেখো। এখন তোমার 6 মাস চলছে, এই পরিস্থিতিতে তুমি একটু সাবধানে থেকো। ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক থাকবো, তুমি কিছু ভেবো না। তারপর সুরেশ ঘুগনি বিক্রি করতে চলে যায়। ভালোই বিক্রি হয় তার, আবার এক একদিন একদমই বিক্রি হয় না। এভাবেই চলে তাদের সংসার। তারপর কবিতা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সুজাতা ঘুম থেকে উঠে বৌদি থেকে খাবার চায়। বৌদি, খুব খিদে পেয়েছে, খাবার দাও না কিছু, আমি আর খিদে সহ্য করতে পারছি না।
এমনিতে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আজকে নাস্তায় ঘুগনি মুড়ি বানিয়েছি। মুখ খোলো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। তোমাকে আর হাতে করতে হবে না। কি রোজ রোজ ঘুগনি মুড়ি? আমার ঘুগনি মুড়ি ভালো লাগে না, অন্য কিছু অন্তত খেতে দাও। প্রত্যেকদিন সে একই খাবার, ভালো লাগে না বৌদি খেতে, আমাকে অন্য কিছু খেতে ইচ্ছা করছে। সুজাতার কথা শুনে কবিতায় চিন্তায় পড়ে যায়। একই বাড়িতে কিছু রান্না নেই, তার উপর বিক্রি করতে যাওয়া ঘুগনি থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিল সুজাতার জন্য। এখন কবিতা অন্য কিছু কোথায় পাবে, এই চিন্তা করতে থাকে। ঠিক তখনই তার ফোনে একটি ফোন আসে। হ্যালো সুজাতা, তুমি কোথায়? আজকে আমাদের দেখা করার কথা ছিল না? তুমি কি ভুলে গেছো? কটা বাজে দেখেছো? আমি তোমার জন্য কখন থাকতে এসে দাঁড়িয়ে আছি, তোমার কোনো পাত্তাই নেই। ঠিক আছে, যাচ্ছি। আমি কিছু খাইনি, আমাকে কিছু খাওয়াতে হবে। বাড়িতে ঘুগনি মুড়ি বানিয়েছে, আমাকে এসব ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে না, আমি অন্য কিছু খাবো। সুজাতার কথা শুনে কবিতা অবাক হয়ে যায় যে সেই ছেলেটি কে। সুজাতা কোনোদিনও তাদেরকে সেই ছেলের সম্পর্কে কিছুই জানায়নি। আসলে ছেলেটি ছিল অয়ন, সুজাতার বয়ফ্রেন্ড। তারপর সুজাতা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এমনই একদিন সুজাতা ও অয়ন দুজনে হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সুরেশ রাস্তা দিয়ে যেতে যেতে তাদের দুজনকে দেখতে পায়। সুজাতা, কি হয়েছিল রে? এইভাবে হাত ধরে ঘুরছিস? আমাদের তো কোনোদিনই জানাসনি এই ব্যাপারটা। আসলে দাদা, তোমাকে আমি বলবো বলেই ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। এ হলো আমার বয়ফ্রেন্ড, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি দাদা। ঠিক আছে, আজকে সন্ধ্যায় বাড়িতে আসতে বল, কথা আছে। এরপর সুরেশ চলে যায় ঘুগনি বিক্রি করতে। তারপর সন্ধ্যাবেলায় অয়নকে বাড়িতে ডাকলে সুরেশ ও কবিতা দুজনের সঙ্গেই অয়ন কথা বলে। দেখো অয়ন, সুজাতা আমাদের একমাত্র বোন। অনেক আদর আহ্লাদ দিয়ে সুজাতাকে আমরা মানুষ করেছি। তুমি কিন্তু কোনোদিনও ওকে কষ্ট দিও না। হ্যাঁ অয়ন, বাবা মা চলে যাওয়ার পর থেকে আমি বুকে করে আগলে রেখেছি। ও আমার খুব আদরে, কোনোদিনই ওকে কোনো কষ্ট দিইনি, সেটা তুমিও খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা দাদা বৌদি, আপনারা কোনো কিছু চিন্তা করবেন না, আমি সুজাতার সব রকম খেয়াল রাখবো। কেননা ওকে আমি খুব ভালোবাসি, কোনোদিনই ওকে আমি কোনো কষ্ট দেব না, আমি কথা দিলাম। এরপর অয়নের সঙ্গে সুজাতার বিয়ে পাকা হয়ে যায়। কিন্তু সুরেশ ঘুগনি বিক্রি করে সংসার চালায়। সে কোথা থেকে বিয়ের জন্য টাকা পাবে সে নিয়ে খুব চিন্তার মধ্যে ছিল। এদিকে অয়ন খুবই ধনী বাড়ির ছেলে ছিল। তার একমাত্র বোনের বিয়েতে কিছু তো তাকে দিতে হবে। এজন্যই সুরেশ এক ব্যক্তি থেকে সুদে টাকা ধার নেয়, সেই টাকা দিয়ে বোনের বিয়ে দেয়। তারপর সুজাতার বিয়ে হয়ে গেলে সুজাতা শ্বশুর বাড়ি চলে যায়। শ্বশুর বাড়ি গিয়ে সুজাতা অবাক হয়ে যায়। এত বড় বাড়ি আমি এর আগে কখনো দেখিনি অয়ন। বাহ, কি সুন্দর বাড়ি। আমরা তো এই ছোট ঘরে থাকি, এখানে নিশ্চয়ই অনেক ঘর আছে, সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, আমি কোনোদিনও এসব দেখিনি। ঠিক আছে চলো, তোমাকে আগে তোমার বেডরুমটা দেখাই। এই তো সবে শুরু, এখনো তো অনেক কিছু দেখার আছে। চলো আগে তোমাকে ঘরে নিয়ে যাই। এরপর সুজাতা ও অয়ন দুজনে ঘরে যায়। সুজাতার ঘর দেখে মাথা ঘুরে যায়। এত সুন্দর ঘর বাড়ি সুজাতা আগে কখনো দেখেনি। এটা যেন তার কাছে একটা সারপ্রাইজ ছিল। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, তুমি আগে চোখটা বন্ধ করো। এত কিছুর পর আবারও সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ আছে, কই দেখি। এই বলে সুজাতার চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। অয়ন সুজাতার গলায় একটা ডায়মন্ড সেট করিয়ে দেয়, যেটা দেখে আনন্দে সে লাফাতে থাকে। এত দামি জিনিস আমি পরবো? আমার কি ভাগ্য, আমি এত বড় বাড়ি কখনো দেখিনি, এসব জিনিসও কোনোদিন দেখিনি। তুমি আমাকে এত ভালো একটা জিনিস গিফট করবে আমি ভাবতেও পারিনি অয়ন। এরপর সুজাতার শ্বশুর বাড়িতে বড় লোকের মতো থাকতে শুরু করে। তার খাওয়া দাওয়া সাজসজ্জা সবকিছুই তার হাইফাই হয়ে গিয়েছিল। এখন তার দাদা বৌদিকেও আর সে মনে করে না, তাদের কথা প্রায় ভুলেই গিয়েছিল। সে তাদের কথা মুখেও আনতো না। এদিকে কবিতার মন খুবই ছটফট করছে সুজাতার সঙ্গে কথা বলার জন্য। তাই নিজের মনকে সান্ত্বনা দিতে সে সুজাতাকে ফোন করে। হ্যালো সুজাতা, কেমন আছো? আমার মনটা না তোমার জন্য খুব ছটফট করছে। তোমার জন্য তোমার দাদাও। আসলে বৌদি কি বলো তো, তুমি যদি আমাকে যাবার জন্য বলো আমি কিন্তু যেতে পারবো না। এখন আমি এই বড় লোক বাড়ির বউ, আমাকে সোসাইটিতে এখানে অনেক লোক চেনে। আমি যদি তোমাদের বাড়িতে যাই, রাস্তাঘাটে যদি কেউ দেখে নেয় আমার খারাপ লাগবে যে আমি ঘুগনিওয়ালার বোন। তাই এখন আমি ফোন রাখছি, আমি পরে কথা বলবো। হ্যালো হ্যালো সুজাতা, হ্যালো, আমার কথাটা শোনো। যা বাবা, ফোনটা রেখে দিল। আমার কথাটা একবারও শুনলো না। ওর দাদার শরীরটা খুবই খারাপ, আমি খবরটা ওকে দিতাম, তার আগেই ফোনটা রেখে দিল। তখন কবিতা মনটা ছোট করে নেয়।
তারপর ঘুগনি বিক্রি করতে বেরিয়ে যায়। কারণ সুরেশের শরীর খারাপ হওয়ায় সে ঘুগনি বিক্রি করতে পারে না। সেজন্য কবিতাই এখন ঘুগনি বিক্রি করে সংসার চালায়। কবিতা এখন 8 মাসের প্রেগনেন্ট ছিল। এই অবস্থায় সে সংসারেরও কাজ করে, আবার বাইরেও রোজগার করছে। ঘুগনি আছে, ঘুগনি, সুস্বাদু ঘুগনি। এমন ঘুগনি আর কোথাও পাবেন না বাজারে। এসে গেছে, এসে গেছে আপনাদের দরজার সামনে। তাড়াতাড়ি আসুন দিদিরা, বৌদিরা। আমি চলে গেলে আমার এই চটপটি ঘুগনি মিস করে যাবেন আপনারা। এভাবেই কবিতা ঘুগনি বিক্রি করতে থাকে। ঘুগনি বিক্রি করতে করতে কবিতা একটু অস্বস্তি বোধ করতে থাকে, কারণ তার গর্ভে একটা সন্তান আছে। সে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতো না, তার উপরে খুবই পরিশ্রম হতো। সেজন্যই তার শরীরটা খুবই খারাপ লাগে। এদিকে সুজাতার শাশুড়ি কণিকা দেবী নতুন রূপ ধারণ করে। এবার সুজাতার উপরে অত্যাচার শুরু করে। এই যে মহারানী, অনেক ঘুমিয়েছো, এবার উঠে পড়ো। সংসারে কাজ করতে হবে না বুঝি? পায়ের উপরে পা তুলে বসে বসে খাচ্ছ। এবারে কোমরে কাপড় গুজে কাজে লেগে পড়ো। সব কাজের লোককে আমি ছাড়িয়ে দিয়েছি। নিজের সংসারের কাজ নিজেকেই করে নিতে হবে। আজ থেকে তোমার মার্কেটিং, শপিং সব বন্ধ। তোমার কার্ডও ব্লক করে দিয়েছি আমি। অত টাকা পয়সা অপচয় করতে দেওয়া যাবে না। সুজাতা কণিকা দেবীর কথা শুনে ভয়ে ভয়ে উঠে রান্নাঘরে চলে যায়। ঘেমে অস্থির হয়ে কষ্টসৃষ্ট করে সংসারের অনেক কাজ করতে হয় তাকে, কারণ তার দাদা বৌদি কোনোদিনও তাকে একটা গ্লাসে জল ঢেলেও খেতে দিত না। খুব আদর যত্নেই মানুষ করেছিল সুজাতাকে। আজ শুধু তার দাদা বৌদির কথা মনে পড়ছিল। বৌদি আমাকে কোনোদিনও কাজ করতে দেয় না, সব সময় আমাকে আদর যত্ন করে মাথায় তুলে রেখেছিল। আজ আমার বৌদির কথা খুব মনে পড়ছে। এভাবেই দিন কাটতে থাকে। সংসারের চাপ নিতে নিতে সুজাতা অসুস্থ হয়ে পড়ে। একদিন সুজাতা অসুস্থ অবস্থায় শুয়েছিল। শাশুড়ি কণিকা দেবী এসে বলেন, বলি এবার কি শরীর ঠিক হয়েছে, নাকি আমরা সব শুকিয়েই থাকবো? তাড়াতাড়ি ওঠো, আমাদের জন্য খাবার বানাও। আমরা সকাল থেকে সবাই শুকিয়ে আছি। কতক্ষণ শুকিয়ে থাকবো শুনি? আর কতক্ষণ তুমি শুয়ে থাকবে শুনি? শুয়ে শুয়ে শরীর ব্যথা হয়ে যাবে। উঠে পড়ো তাড়াতাড়ি। 2 দিন থেকে কাঁচা মাজা কিছুই হয়নি। আজ সমস্ত কিছু পরিষ্কার করবে আর কাপড়ও কাচবে। আজ আমার বৌদি থাকলে আমাকে বিছানা থেকে উঠতেই দিত না, আমার গালে গালে খাইয়ে দিত। আমার শরীর খারাপ হলে বৌদি আমার কাছে সব সময় বসে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিত। আমি আমার বৌদির সঙ্গে সেই দিন ফোনে কথা না বলে খুব বড় অন্যায় করেছি। বৌদির মনে দুঃখ দিয়েছি। এখনই আমাকে বৌদির কাছে কি ক্ষমা চাইতে হবে। এরপর সুজাতা অসুস্থ অবস্থায় তার বৌদির সঙ্গে দেখা করতে যায়। সুজাতাকে এই অবস্থায় দেখে কবিতা অবাক হয়ে যায়। কি ব্যাপার সুজাতা, হঠাৎ এভাবে এলে? বসো বসো। আমি সেদিন খুব বড় ভুল করেছি বৌদি, তোমার সঙ্গে কথা না বলি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি বৌদি, তাই হয়তো আমার এরকম দশা হয়েছে। কি বলছো তুমি সুজাতা? তুমি আমার ছোট বোনের মতো। ছোট বোন যদি কোনো ভুল করে সেটা কি বড় দিদি মনে করে? এসো আমার কাছে এসো। এই বলে সুজাতাকে কবিতা জড়িয়ে ধরে। সুজাতাকে জড়িয়ে ধরার পর সে বুঝতে পারে সুজাতার গায়ে ভীষণ জ্বর। এ কি সুজাতা, তোমার তো গা জ্বরে পড়ে যাচ্ছে। চলো তুমি কি বিছানায় শুয়ে পড়ো। এরপর তার বৌদি তার জন্য জলপট্টি নিয়ে আসে। ও মাথায় জলপট্টি দিতে থাকে। তারপর সুজাতা তার বৌদিকে তার শাশুড়ির অত্যাচারের কথা সব বলে। কবিতা সুজাতাকে সুস্থ করে, তারপর সুজাতাকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়। ও কণিকা দেবীর সঙ্গে কথা বলে। দেখুন সুজাতা আমার ছোট বোন, আমি ওকে হাতে তলাই করে মানুষ করেছি, বড় করেছি। ওর এত শরীর খারাপ হওয়া সত্ত্বেও আপনি এভাবে ওকে কাজ করেছেন, এটা আপনার একদম উচিত হয়নি। আপনিও তো একজন মা। ভাবুন, যদি আপনার এটা মেয়ে হতো তাহলে কি আপনি এসব করতে পারতেন? এই অসুস্থ শরীর নিয়ে মেয়েটা আমার কাছে ছুটে গেছে। নিশ্চয়ই ও খুব কষ্ট হয়েছে, আপনি খুব কষ্ট দিয়েছেন। না হলে তো এভাবে যেত না। বিয়ের পর থেকে একবারও আমার বাড়ি যায়নি। আজ এই অবস্থায় সুজাতা আমার বাড়িতে গেছে, আমার দেখে খুব খারাপ লাগছে। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আজ থেকে আমরা দুজনে মিলেমিশে থাকবো। এরপর কবিতা বাড়ি চলে আসে। সুজাতা ও কণিকা দেবী একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে।